আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি ফারজানা তানি। কোটা বহালে হাইকোর্টের রায়ে 1 মাসের স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগ। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এ নিয়ে শুনানি হবে, তারপর চূড়ান্ত আদেশ দেবেন সর্বোচ্চ আদালত। এই অবস্থায় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। তিনি বলেন, আন্দোলনের আর কোনো যৌক্তিকতা নেই। আরও থাকছে অধরা ইয়াসমিনের রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারা দেশে সড়ক রেল অবরোধের মধ্যেই সব পক্ষকে 4 সপ্তাহ স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলেন সর্বোচ্চ আদালত। কোটা ব্যবস্থা বাতিল হওয়ার পর সেই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে কোটা ফিরিয়ে আনে উচ্চ আদালত। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে গতকাল চেম্বার আদালতের দ্বারস্থ হন 2 শিক্ষার্থী। ওই রায়ের উপর 1 মাসের স্থিতাবস্থা দেন সর্বোচ্চ আদালত। অ্যাপিলেট ডিভিশন থেকে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে তৃতীয় অবস্থা বা একটা স্টে আদেশ থাকে, সেই জন্যই আমরা এই নিবেদন গতকালকে ফাইল করেছিলাম। আজকে ফুল কোর্টের ওনারা সন্তুষ্ট হয়ে, যেহেতু এটা পলিসি ম্যাটার, যেহেতু একটা সরকারের সার্কুলারকে হাইকোর্ট ডিভিশন থেকে স্টে করা হয়েছে, আইনগত এবং নীতিগতভাবে এই আদেশটা স্টে বা স্ট্যাটাস কো থাকে। এটাই হচ্ছে আমাদের এখনকার পর্যন্ত কনভেনশন অফ ল। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এ নিয়ে শুনানি হবে, তারপর চূড়ান্ত আদেশ হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। কোনোভাবেই আন্দোলন করে তো রায় পরিবর্তন করা যায় না। রায় পরিবর্তনটা পদ্ধতি আছে। যদি কেউ মনে করে যে এই রায়টা সঠিক হয়নি, তার যদি মনে হয়, সে তখন উচ্চতর আদালতে আসতে পারে। এবং আদালত বলছেন যে যারা আন্দোলন করছেন তারা যদি মনে করেন, তারা অবশ্যই তাদের কথা বলার জন্য এই মামলায় এসে পক্ষ হয়ে মামলায় কথা বলতে পারবেন। এ অবস্থায় জনদুর্ভোগ সৃষ্টি করে আন্দোলনের কোনো যৌক্তিকতা দেখেন না আদালত। এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই। তারা অবশ্যই এটা বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত, কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যৌক্তিক কারণ এখন আর নাই তাদের কাছে। হাইকোর্টের রায়ের উপর পরবর্তী শুনানির জন্য আগামী 7ই আগস্ট দিন ধার্য করেন দেশের সর্বোচ্চ আদালত। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা। কোটা নিয়ে আদালতের সিদ্ধান্তকে সম্মান জানালেও আন্দোলন থেকে পিছু হটছেন না আন্দোলনরত শিক্ষার্থীরা। কমিশন গঠন করে কোটা সংস্কারের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন তারা। রাজধানী সহ সারা দেশে চলমান বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আদালতের আদেশে স্থায়ী সমাধানের কোনো কথা নেই, তাই সরকারের নির্বাহী বিভাগকে দাবি বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। এদিকে বেলা 11টার পর রাজধানীর শাহবাগ, গুলিস্তান, পল্টন, সায়েন্স ল্যাব, মহাখালী ও আগারগাঁও সহ বিভিন্ন এলাকায় সড়কে যানবাহন চলাচল করে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ব্লকেট তৈরি করেছে শিক্ষার্থীরা। আদালতের প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই আমরা জানাতে চাই যে আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে, তারা আইন আনুক, তারা কমিশন গঠন করুক, তারা সংসদে বিল পাস করুক এবং আমাদের এক দফা দাবি মেনে নিক। বারবার আন্দোলনে নামার থেকে একবার আন্দোলনে নেমে দাবি আদায় করাটাই আমাদের জন্য সবচেয়ে ভালো। 30 দিন পর যদি রায়টা আবার ফিরে আসে, তাহলে কিন্তু আমাদের আবার নামতে হবে। ফলত আদালতের ভিতরে যেটা হচ্ছে, এটা আসলে এটা চূড়ান্ত সমাধান দিতে পারবে না। এই চূড়ান্ত সমাধানটা একমাত্র দিতে পারে নির্বাহী বিভাগ। কোটা সংস্কার আন্দোলনের সবশেষ খবর জানাতে রাজধানীর শাহবাগ থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী নাজিব ফরাজি। নাজিব, একটু জানাবেন যে সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের যে রায় ছিল সেটি স্থগিত করেছেন আপিল বিভাগ, কিন্তু এরপরেও আমরা দেখছি যে ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা এখনও রাস্তায় অবস্থান করছেন এবং তাদের যে ব্লকেড কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছেন। কিছু ছাত্রের কথা আমরা শুনলাম, কিন্তু এর বাইরে তাদের আসলে কি চাওয়া রয়েছে, কেন এখনও তারা আন্দোলনে রয়েছেন, জানাবেন। এখানে আন্দোলনরত যে শিক্ষার্থীরা রায়কে স্বাগত জানিয়েছে, তারা কোটা নিয়ে হাইকোর্টের যে 4 সপ্তাহের স্থিতি অবস্থা দিয়েছে, এটা 4 সপ্তাহের জন্য, এবং এই 4 সপ্তাহ পরে কি হবে সেটি তাদের কাছে পরিষ্কার নয়। আর তারা যেমনটি একটু আগেও একজন আন্দোলনকারীদের একজন বলেছিলেন যে তারা বারবার আন্দোলন করতে চান, যেহেতু তারা এর আগেও একবার কোটা নিয়ে আন্দোলন করেছেন, এরপর পুরো কোটাটা বাতিল করে দেওয়া হয়েছে নির্বাহী বিভাগের পক্ষে।
এরপর আদালতে এটি গড়িয়েছে। এখন আদালত থেকে যে 4 সপ্তাহের যে আদেশ দেওয়া হয়েছে 4 সপ্তাহের জন্য, এটি আসলে স্থায়ী কোনো সমাধান বলে তারা মনে করছেন না। তারা বলছেন যে এটি সাময়িক এবং এখানে স্থায়ী কোনো সমাধানের কথা নেই। ফলে এই সমাধানটি নির্বাহী বিভাগের কাছ থেকে তারা আশা করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা, এবং তারা এই নির্বাহী বিভাগের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায়ের ব্যাপারে আশ্বাস পান এবং তাদের প্রতিশ্রুতি পান, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে যে আন্দোলন করছেন সেই শিক্ষার্থীরা আমাদেরকে বলছেন যে তারা কোটা সর্বোচ্চ 5% তারা কোটা এটি তারা চান, এর বেশি কোটা তারা চান না। আর আজকে যেই ব্লকের কর্মসূচি তারা পালন করছেন সেটি সকাল 10টায় শুরু হওয়ার কথা থাকলেও তার 11টা থেকে তারা শুরু করেছে এবং রাজধানীর বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়েছে। এবং আমি এখন যে শাহবাগ রয়েছি, এবং শাহবাগ থেকে এখন এখানকার আশপাশের যতগুলো রাস্তা রয়েছে সবগুলো রাস্তায় কিন্তু যানবাহন শূন্য হয়ে পড়েছে, এবং এই রাস্তা দিয়ে কিন্তু এখন শত শত মানুষ তারা হেঁটে পার হচ্ছেন। এবং এখানে অনেকগুলো হসপিটাল রয়েছে, আপনি জানেন এই হসপিটালগুলোতে অনেক রোগী যাতায়াত করছেন, সবার কিন্তু গন্তব্য হচ্ছে হেঁটে যাতায়াত করছেন। এর বাইরে অনেকে মেট্রো রেল ব্যবহার করছেন। আপনাকে ধন্যবাদ। সঙ্গে থাকবেন, এসব পরবর্তী সংবাদগুলোতে আমরা দর্শকদেরকে আরও কিছু তথ্য জানাতে পারবো। দর্শক, চলে যাচ্ছে পরের সংবাদে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারা দেশে সকাল সন্ধ্যা সর্বাত্মক বাংলা ব্লকের কর্মসূচির কারণে রাজধানীর স্থবির হয়ে পড়েছে জনজীবন। সকাল থেকে সড়ক অবরোধের ফলে শাহবাগ, বাংলা মোটর, সায়েন্স ল্যাব, ফার্মগেট, মহাখালী সহ আশপাশের প্রধান সড়কে যান চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন অফিসগামী ও সাধারণ মানুষ। তবে অ্যাম্বুলেন্স ও বিদেশগামী পাসপোর্টধারীদের গাড়ি ছেড়ে দেন শিক্ষার্থীরা। সাধারণ মানুষ পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। না অসুবিধা না বাবা, আমি রুগী ভর্তি করে লাগছি, আমি দেশের থেকে আইসি, কুমিল্লার থেকে আইসি। আইয়া তো ওরা ধরছে, আমি চিনি না, আমি না কোনো সময় বাবা আমি আইসি না। আমরা জানি না, আমরা আইসি অনেক দূর থেকে। আপনার কি সমস্যা? আমরা সমস্যা, আমি যাইতে পারতেছি না, এই সমস্যা। আমরা মেডিকেলে যাব। এদিকে ময়মনসিংহে রেলপথ অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে জব্বারের মোড় এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন অবরোধ করেন তারা। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। অন্যদিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সহ ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। খুলনা বিশ্ববিদ্যালয় সহ সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন। বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফরিদপুরেও বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, সাধারণ মানুষকে জিম্মি করে এবং তাদেরকে ভোগান্তিতে ফেলে শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন, এই আন্দোলন নিয়ে আসলে সাধারণ মানুষের মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখছেন? তানি, সকাল থেকে কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে কিন্তু এই আন্দোলন নামে এবং তারা কিন্তু একত্রে জড়ো হয়ে সকাল 10:30 থেকে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় রেল লাইনের উপর তারা অবস্থান নেয় এবং অবস্থান নিয়ে 2:45 সময় কিন্তু একটা তিস্তা এক্সপ্রেস, যে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী যে তিস্তা এক্সপ্রেস, সেটা কিন্তু তারা এখানে আটকে দেয়। আটকে রেখে তারা আন্দোলন করে এবং এতে কিন্তু সাধারণ যারা যাত্রী আছে এবং তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। এবং এই আন্দোলনের পরে কিন্তু প্রায় 1টার সময় কিন্তু এইখানেই এই রেল লাইনের উপরে কিন্তু একটা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এখানে শিক্ষার্থীরা কিন্তু বলেছেন যে যারা ভোগান্তিতে পড়েছেন তাদের ব্যাপারে বলেছেন যে এটা তো সাময়িক ভোগান্তি, এটা তারা কিন্তু একটু দুঃখ প্রকাশ করছেন এবং এটা কিন্তু তাদের সন্তানদের জন্য বিরাট কিছু আনতে পারে এবং যারা মেধা নিয়ে যারা লেখাপড়া করে মেধাভিত্তিক মেধা নিয়ে যারা চাকরিতে করবে যাবে তাদের জন্য কিন্তু একটা ভালো দিক। এর জন্য
সবাইকে একটু মানে সাধারণ যাত্রীদের একটু বিড়ম্বনায় পড়লেও তারা কিন্তু এটা ভবিষ্যতের জন্য ভালো মনে করছেন এবং সাধারণ যাত্রীরা বলছেন যে ময়মনসিংহে যারা আছে তারা কিন্তু এখানেই নেমে পড়ে তারা যার যার অবস্থানে গিয়েছেন এবং দেওয়ানগঞ্জ যারা আছেন তারাও কিন্তু অনেকক্ষণ দেখে তারা একে অন্য রুটে বিকল্প পন্থায় কিন্তু তারা তাদের গন্তব্যে যাচ্ছেন এবং তারা বলছেন এই বাংলা পকেটের নামে যে আন্দোলনটা আছে এটা তারা 1 মাস পর্যন্ত তারা যাবে না, তারা প্রতিদিনই কেন্দ্রীয় কর্মসূচির কথা মতো তারা এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে এতক্ষণ ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী বিপ্লব বসাক। এবার আমরা চলে যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মোস্তাফিজ রকি। ঢাকা সহ বাংলাদেশের সব কয়টি জায়গায় আমরা দেখেছি যে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে ব্লকেট ঘোষণা করেছে। রাজশাহীর কি অবস্থা এবং আদালতের আদেশের পরেও আন্দোলন চালিয়ে যাওয়ার পেছনের কি ধরনের যুক্তি তারা দিচ্ছেন? তানি, এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহীর বিহাস এলাকায়। এটি ঢাকা রাজশাহী মহাসড়ক। এটি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন এখন কিন্তু তাদের দখলে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা এই ঢাকা যে রাজশাহী মহাসড়ক রয়েছে সেখানে তারা অবস্থান নিচ্ছেন এবং কিছুক্ষণ পরপরই তারা আসলে বিক্ষোভ করছেন। এর আগে সকালে আমরা দেখেছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনের, তারা সেই বিশ্ববিদ্যালয়ে যে প্যারিস রোড রয়েছে সেখানে একটি গণজামায়াতের অংশ নেন। এরপরই কিন্তু বিক্ষোভ মিছিল তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে প্রধান ফটক রয়েছে সেখানে তারা অবস্থান নেন। এরপরে কিন্তু তারা সেখানে আধা ঘন্টারও বেশি সময় সেখানে অবস্থান নেওয়ার পরে আমরা দেখেছি যে তারা রাজশাহী যে বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে বিহাস এলাকা রয়েছে সেখানে ঢাকা রাজশাহী মহাসড়ক রয়েছে এবং এটি বাইপাস একটি এলাকা, এইটি কিন্তু আসলে অবরুদ্ধ করে রেখেছে। ফলে রাজশাহীর সাথে ঢাকার যে সব ধরনের যে যান চলাচল যে ব্যবস্থা সেটি কিন্তু একেবারে অকার্যকর হয়ে পড়েছেন এবং কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পাচ্ছি যে যারা বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী রয়েছেন তারা গণজামায়াত দিয়ে তারা বিভিন্ন ধরনের যে স্লোগান তারা কিন্তু আসলে দিচ্ছেন এবং কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পাচ্ছি যে কোনো যদি যানবাহন এই বাইপাস এলাকায় প্রবেশের চেষ্টা করছে তারা কিন্তু আসলে বিক্ষুব্ধ হয়ে উঠছেন এবং তারা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন এই আন্দোলনটাকে সফল করার জন্য এবং তারা বলছেন যেন কোনো ধরনের এখানে তারা আসলে বিশৃঙ্খলা চান না এবং তারা বলছেন যে তারা আসলে যারা এখানে প্রশাসনে আছে তারা কিন্তু আসলে সহযোগিতা চেয়েছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে আপাতত কোটা বাতিলের যে পরিপত্র বহাল সেটি কিন্তু যখন এই আদেশটি যখন আসে আমরা তারপর পরই দেখেছি কিন্তু ছাত্ররা যারা রয়েছেন কোটা সংস্কার আন্দোলনের তারা কিন্তু দেখেছি যে তারা এই বিষয়টিকে প্রত্যাখ্যান করেছেন এবং তারা বলছেন যে এই যে তাদের যে চলমান আন্দোলন সেটি তারা আসলে এই যে আদেশ সেটি তারা আসলে মেনে নিতে পারেননি এবং তারা বলছেন যে আজকে সারাদিনই তারা এই যে ঢাকা রাজশাহী মহাসড়ক রয়েছে সেটি তারা অবস্থান নেবেন এবং তাদের যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি তারা আসলে চালিয়ে যাবেন। তো তানি, এই ছিল আমার কাছে রাজশাহীতে কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ খবরাখবর। রকি, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজ রকি। কোটা বিরোধীদের ওপর কঠোর হবে না সরকার, তবে আন্দোলনে যাতে কেউ ইন্ধন যোগাতে না পারে সেদিকে নজরদারি চালানো হচ্ছে, এমন হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে আদালতের সিদ্ধান্ত মেনে আন্দোলনকারীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরও থাকছে সুমন তানভীরের রিপোর্টে। কোটা বিরোধী আন্দোলনে উত্তাল দেশ, সড়ক রেল সব পথেই অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। দাবি বাতিল করতে হবে কোটা, তবে তাদের এই আন্দোলনে দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের জীবনযাত্রা। এমন পরিস্থিতিতে সরকারের অবস্থান কি? বিষয়টি নিয়ে দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান সরকার সবসময় কোটার বিরুদ্ধে। তারা যে বিষয় নিয়ে আন্দোলন করছে আমরা তো সেই কোটামুক্ত সিদ্ধান্তই নিয়েছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এটাই সিদ্ধান্ত দিয়েছে। কাজেই আমরা আমাদের অবস্থান তো পরিষ্কার। আমরা তো কোটামুক্ত, যখন কোটা নিয়ে এত কিছু তখন কোটার পক্ষে তো আমরা অবস্থান নিই।
এই অবস্থায় সাধারণ মানুষের সমস্যা বিবেচনায় আন্দোলনকারীদের রাস্তা ছেড়ে দেওয়া নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান কি হবে? রাজধানীতে অন্য এক অনুষ্ঠানে এমন প্রশ্নের কৌশলী উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আহ্বান জানান কোর্টের সিদ্ধান্ত মেনে নিয়ে আন্দোলনকারীদের ক্লাসে ফেরার। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের যে প্রজন্ম, আমাদের যে ভবিষ্যৎ, এদের সঙ্গে তো আমাদের কোনো বিরোধ নাই। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো বিরোধ নেই, আমাদের দেশের মানে আমাদের সরকারের কোনো বিরোধ নেই। তাদেরকে বুঝতে হবে যে এগুলি কীভাবে হচ্ছে, সেইখানের জন্য তাদের ধৈর্য ধরতে হবে। আমরা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আপনারা দেখেছেন চরম ধৈর্যের সঙ্গে তাদের পাশে রয়েছে, যাতে কেউ আবার উস্কানি দিয়ে তাদেরকে অন্যদিকে ধাবিত না করতে পারে, সেইটা লক্ষ্য করছে আইন শৃঙ্খলা বাহিনী। পিএইচসির প্রশ্ন ফাঁসের অভিযোগ সত্য হলে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যারা এর সঙ্গে জড়িত তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা অ্যারেস্ট করেছি, তাদের আইন সম্পন্ন করা হয়েছে এবং আইন অনুযায়ী তাদের ব্যবস্থা হবে। সুমন তানভীর, RTV, ঢাকা। টানা 10 দিন ধরে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিদিন দুপুরে শিক্ষকরা কলা ভবনে অবস্থান নিয়ে নিজেদের দাবির কথা তুলে ধরছেন। তাদের আশা, দাবি নিয়ে শিগগিরই সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হবে। সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম নিয়ে প্রজ্ঞাপন বাতিল সহ 3 দফা দাবিতে 1 জুলাই থেকে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা আলাদা ব্যানারে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। কর্মসূচির কারণে তালা ঝুলছে শ্রেণীকক্ষ ও অফিসে। ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ শক্তিশালী ব্যাংকিং ও ইন্স্যুরেন্স নিয়ন্ত্রণ বিষয়ে সমঝোতা সহ কৌশলগত অংশীদারিত্ব থেকে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত হতে 21টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং 7টি ঘোষণাপত্র সই করল বাংলাদেশ ও চীন। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল এই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব চুক্তি সই হয়। পরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন, চীনা প্রধানমন্ত্রী 1 বিলিয়ন চীনা মুদ্রা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিস্তারিত থাকছে আতিকা রহমানের রিপোর্টে। কৌশলগত অংশীদারিত্ব থেকে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত হতে 21টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং 7টি ঘোষণাপত্র সই করেছে বাংলাদেশ ও চীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর উপস্থিতিতে দুদেশের মধ্যে এসব চুক্তি, সমঝোতা ও ঘোষণাপত্র সই হয়। সমঝোতা ও চুক্তির অন্যতম হল ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহায়তা শক্তিশালী করা, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স নিয়ন্ত্রণ, চীনে তাজা আম রপ্তানির জন্য উদ্ভিদ স্বাস্থ্য সম্পর্কিত প্রোটোকল সই, অর্থনৈতিক উন্নয়ন নীতি সহায়তা ক্ষেত্রে সমঝোতা স্মারক সই, বাণিজ্য ও বিনিয়োগ সহায়তা বিষয়ে সমঝোতা, চীনের সহায়তায় 6ষ্ঠ বাংলাদেশ চায়না মৈত্রী সেতু সংস্কার প্রকল্পে চিঠি বিনিময়। চুক্তি স্বাক্ষরের আগে গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যু, দুদেশের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ, সম্পর্ক ও সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। সকালে গ্রেট হলে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা জানিয়ে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন করেন। বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে রাতে দেশে ফেরার কথা রয়েছে তার। আতিকা রহমান, RTV, ঢাকা। ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে রাতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ইংল্যান্ড। ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্ক স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। সব ধরনের সহযোগিতা মিলিয়ে শেষ 9 বারের দেখায় নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র একবারে জয় পেয়েছে ইংলিশরা। তবে পরিসংখ্যানকে পেছনে ফেলে তারকা সমৃদ্ধ স্কোয়াড নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে জায়গা করতে চায় থ্রি লায়ন্সরা। এদিকে 36 বছরের আক্ষেপ ঘোচাতে এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না ডাচরাও। নওগাঁ সদর উপজেলার দোগাছি স্কুলপাড়া গ্রামে বিস্কুট খেয়ে খাদিজা ও তাবাসসুম নামের 2 বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাদের মৃত্যু হয়। এছাড়াও বিস্কুট খেয়ে অসুস্থ হয়ে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন মঈন ইসলাম নামের আরও এক কিশোর। মৃত শিশুদের চাচা শাহজাহান জানিয়েছেন, দুপুরে খাদিজা, তাবাসসুম ও মঈন বাড়ির পাশে একটি
দোকান থেকে বিস্কুট কিনে খায়। এরপর থেকেই বমি করতে করতে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক প্রথমে তাবাসসুমকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে খাদিজার মৃত্যু হয়। বিস্কুট খেয়ে বিষক্রিয়ায় শিশু দুটির মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা চিকিৎসক ও পুলিশের। নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি যে হিসেব দিচ্ছে তাতে সেনবাগে লোডশেডিং হওয়ার কথা দিনে সর্বোচ্চ 10 ঘন্টা, অথচ বাস্তবতা একেবারেই ভিন্ন। 17 থেকে 18 ঘন্টা বিদ্যুৎ না পেয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছে উপজেলার 4 লাখেরও বেশি মানুষ। নোয়াখালীর প্রতিনিধি গিয়াসউদ্দিন রনি ও সেনবাগ প্রতিনিধি জাহাঙ্গীর পাটোয়ারির তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন খান আলামিন। 9টি উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী জেলা। নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি জেলার 7,74,804 জন গ্রাহককে 21টি সাবস্টেশনের মাধ্যমে বিদ্যুৎ সেবা দিয়ে থাকে। পিক টাইমে গড়ে 180 ও অফ পিক টাইমে 140 মেগাওয়াট চাহিদার বিপরীতে গ্রাহকরা পাচ্ছেন যথাক্রমে 125 ও 90 মেগাওয়াট। জেলার দ্বিতীয় সর্বোচ্চ গ্রাহক সংখ্যা সেনবাগ উপজেলায় 99,000। এলাকায় 3টি সাবস্টেশন পিক টাইমে 24 মেগাওয়াট চাহিদার বিপরীতে গ্রাহকদের 11 মেগাওয়াট সরবরাহ করছে বলে জানায় পল্লী বিদ্যুৎ। ন্যাশনাল গ্রিড থেকে এনএলডিসি থেকে আমরা যে পরিমাণ লোড পাচ্ছি আমরা সেই পরিমাণে বিতরণ করার চেষ্টা করতেছি। সময় সময় লোডশেডটা পরিবর্তন হয়। আমার পিক টাইমে আমার 150 মেগাওয়াট চাহিদার বিপরীতে আমি হয়তো 100, 110, 15 মেগাওয়াট পাচ্ছি। তাহলে আমাকে আলটিমেটলি 30, 40 ইভেন কি 50% পর্যন্ত লোডশেড থাকতে হয়। এই কারণে আসলে আমরা ফিডারগুলো এক্সচেঞ্জ ভিত্তিতে চালাচ্ছি এবং যার কারণে মনে হচ্ছে যে লোডশেডটা বেশি। উপজেলার 3টি সাবস্টেশনের মধ্যে একটি নবীপুর ইউনিয়ন অবস্থিত। এর চাহিদা 7 মেগাওয়াট, অথচ পায় কেবল 2.5 থেকে 3 মেগাওয়াট, অর্থাৎ অর্ধেকেরও কম। পিক আওয়ারে চাহিদা হয়েছে 7 মেগাওয়াট, আমরা সেখানে বিদ্যুৎ পাইতেছি পিক আওয়ারে 2.5 থেকে 3 মেগাওয়াট। লোডশেডিং, ভয়াবহ লোডশেডের কারণে গ্রাহকগণ অফিসে হামলা করে। হিসেবটা সহজ। পল্লী বিদ্যুতের তথ্য সত্য হলে লোডশেডিং 10 ঘন্টার বেশি হওয়ার কথা নয়, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। এখানে লোডশেডিংই হয় 17 থেকে 18 ঘন্টা। নোয়াখালীর ভিতরে আমরাই খুব সংকটে আছি বিদ্যুৎ নিয়ে। এখানে 24 ঘন্টার ভিতরে সর্বোচ্চ 2 থেকে 2.5 ঘন্টায় আমরা বিদ্যুৎ পাই। আমাদের সেনবাগে 16 থেকে 17 ঘন্টা লোডশেডিং হয়। এই জন্য আমাদের কাজ কাম করতে খুবই অসুবিধা হয়। সকলের একই কথা যে সেনবাগটাই মনে হয় আলাদাভাবে বিদ্যুতের এই ঘাটতি। দীর্ঘ সময় ধরে চলা লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। আমি ঢাকা গেছি, চিটাং গেছি, মাইজদি গেছি, সব জায়গায় বিদ্যুৎ থাকে, শুধু একমাত্র সেনবাগের বিদ্যুৎটা থাকে না। এটার কারণ কি? কতক্ষণ পর দিই, আবার 10 মিনিট পর আবার নিয়ে যায়, আবার দে, আবার 10 মিনিট পর নিয়ে যায়। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। বাচ্চা কাচ্চার লেখাপড়া তো দূরের কথা, খানাও চালাতে পারতেছে না। বিদ্যুৎ গোটা দিন নাই বলতে সারে। দ্রুত সমস্যা সমাধানে পল্লী বিদ্যুৎ সমিতিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান গ্রাহকদের। খান আলামিন, RTV। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচারিক কর্মকাণ্ডের বিষয়টি আবারও উঠে এসেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনূসকে হয়রানি ও হুমকি প্রদর্শনের জন্য শ্রম আইনে অপব্যবহার হতে পারে এমন শঙ্কায় এর আগেও উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শ্রম ও দুর্নীতিবিরোধী আইনের এই ধরনের অপব্যবহার আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং সরাসরি বিদেশি বিনিয়োগে বাধা আসতে পারে বলেও মন্তব্য করেছেন ম্যাথু মিলার। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। এ যেন 16 কলা পূর্ণ হল। বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকীর পর যুক্তরাজ্যের মন্ত্রিসভায় জায়গা পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। যুক্তরাজ্যের হাউজিং কমিউনিটি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। বাংলাদেশে অধ্যুষিত বেথানাল গ্রিন বো আসন থেকে টানা 5 বার এমপি নির্বাচিত হন রুশনারা। যুক্তরাজ্যে প্রথম বাংলাদেশি এমপি হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাসে নাম লিখিয়েছিলেন এই বঙ্গনারী। রুশনারা আলীর জন্ম সিলেটে। তার বয়স যখন 7 বছর তখন যুক্তরাজ্যে পাড়ি জমায় তাঁর পরিবার। তিনি অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন। ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত 18 জন। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহত হয়েছেন আরও 19 জন। দেশটির উত্তরপ্রদেশের লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে ডাবল ডেকার বাসের সঙ্গে দুধের ট্যাঙ্কারের সংঘর্ষে
হতাহতের এই ঘটনা ঘটে। ডাবল ডেকার বাসটি বিহার রাজ্যের সীতামারহি থেকে দিল্লির দিকে যাচ্ছিল। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। দুপুরের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।